আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু কয়েকদিন আগে উনি কিন্তু বলেছেন আমাদের নেত্রী অসুস্থ হওয়ার মানে হসপিটালে ভর্তি হওয়ার ঠিক আগে আগে উনি কিন্তু বলেছেন এই কাজগুলো হচ্ছে নির্বাচিত সরকারের কাজ, যেটা শামীম পাটোয়ারি বললেন। তো ওই যদি নির্বাচিত প্রতিনিধি, এটা তো কোনো অনির্বাচিত সরকার করতে পারে না, উনি কিন্তু স্পষ্ট বলেছেন। কিন্তু এখন বলে কি স্পষ্ট হলো? বলার মধ্যে আপনি দেখেন, আপনি খেয়াল করেন ঈদের আগে, গত রোজার ঈদের আগে আর সন্ধ্যাবেলা যে প্রধান উপদেষ্টা আম, ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণের মধ্যে হঠাৎ করে উনি এটা কিন্তু যোগ দিয়ে ফেলেছিলেন যে হুম। আমাদের পোর্ট দিতে হবে, পোর্ট দিলে অনেক লাভ, এটা আমাদের প্রত্যেকটা জনগণকে বুঝাতে হবে। এবং উনি কিন্তু অনেকগুলো আপনার ভাষণে এই কথাটা টাচ হ্যাঁ, করেছেন, জুলাই আমাদেরকে বোঝাতে ঘোষণাপত্র হবে। বলেন, জুলাই সনদ বলেন, সবখানে এই কথা বলেছেন, বন্দরের কথা। জি, নীলুফার চৌধুরী মনি। জি। তো এই যে এই জায়গাটায় উনি যেটা করেছেন, আমাদের প্রতিবাদ হয়েছে। এখন আমাদের টার্গেট একটাই ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব যদি একটা নির্বাচিত সরকার আসে, নির্বাচনটা যদি ঠিক মতো হয় সময় মতো, তাহলে নির্বাচিত সরকারই এটার সরকারের মাধ্যমে এটা প্রতিবাদ করবে। এবং আপনি জানেন অনির্বাচিত সরকার কোনো চুক্তি করলে, ডিল করলে সেটা কিন্তু ধুপে টিকে না। তো তখন হয়তো বা বলা যাবে যে এটা তুমি যার সাথে করেছো সে নিজেই তো লিগ্যাল ছিল না, সম্পূর্ণরূপে এটার জন্য লিগ্যাল ছিল না। তো আচ্ছা, তার সেটা মানে হয়তো আপনারা মনে নির্বাচিত করেছে। হলে এই সরকার লিগ্যাল ছিল না, এই প্রশ্নটা তুলবেন? না না, চুক্তি করার জন্য লিগ্যাল ছিল না, আমি এটা বলছি। আপনার এটা তো একটা শর্ত সাপেক্ষ সরকার। এই সরকার চাইলে অনেক কিছু করতে পারে না। এই সরকার হচ্ছে আপদকালীন সরকার, যে দেশের হুম। আপদকালীন অবস্থাটা পার করার জন্য একটা নির্বাচন দেওয়ার জন্য, এবং যেটুকু না হলে না হয় সেটার জন্য এই সরকার। সরকার থাকা অবস্থায় যদি বাজেটের সময় আসে তাহলে বাজেট একটা শর্টকাট বাজেট পেশ করতে হবে, কারণ বাজেট ছাড়া দেশ চলবে না। তার মানে এই না যে বাজেট পেশ করা সরকার মানে সে সবকিছুতেই, চুক্তি থেকে শুরু করে সবকিছুতেই করতে পারবে। এতই যদি করতে পারতো এই সরকার, তাহলে তো ওই যে একজন ছেলেকে আকাশে উড়ে যে তাকে নিয়ে আসলো ব্যবসার জন্য, যে ব্যবসা উড়ায় উড়ায় ব্যবসা নিয়ে আসবে। আপনার এই সামিট, বিজনেস সামিটটা যে করলো এত পয়সা খরচ করে, বিজনেস সামিটের পরে সারা বিশ্বের একটা দেশ কি তার ডাকে সাড়া দিয়ে এখানে পুঁজি লগ্নি করেছে? করে নাই। কারণ কোন অনির্বাচিত সরকারের আন্ডারে কোন দেশ, কোন জাতি, কোন এই দেশেরও বড় কোনো ব্যবসায়ী পুঁজি লগ্নি করতে পারে না, করে না। কারণ ব্যবসায়ীরা নিজেদের নিজেদের বুঝটা সবাই বুঝে, ব্যবসায়ীরা আরো বেশি বুঝে কিন্তু যে এই নিজেদের কয় টাকা বুঝটা পুঁজি খাটালে বুঝেই, কয় এই টাকা আসবে। নিজেদের বুঝটা বুঝেই তো নীলুফার চৌধুরী মানে অন্য দেশগুলো চুক্তি করলো বন্দরের জন্য বা এনডিএ সাইন করলো। পরবর্তীতে আপনারা ক্ষমতায় এসে বলবেন যে এটা লিগাল না, তারা মেনে নেবে? না না, আমরা তো বলবোই, আমরা যদি আসি তাহলে তো আমরা বলবোই। আমাদের নেতা তো ইন দ্য মিন টাইম বলে ফেলেছে যে এটা তো সরকার, এটা আপনার কি বলে নির্বাচিত সরকারের কাজ, অনির্বাচিত সরকারের কাজ না। সেইখানে এটা বললে একটা কিন্তু ক্লু রেখে গেলেন উনি। তো এখন যেটা বলছি, আবারও আসি আগের জায়গায়, এই কারণগুলোর জন্যই তো একটা দুর্বল সরকার দরকার এই দেশে। দুর্বল সরকারকে যেন চাপ দেওয়ার আগেই সবকিছু দিয়ে দেয়। আপনার সবল আগের যেমন ধরেন নির্বাচন নিশিরাতে হয়েছে, আপনার আমি দামি নির্বাচন হয়েছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে, ওই সরকার কি বলেছিল ইন্ডিয়াকে গিয়া, ভারতকে গিয়ে বলেছিল ভারত সরকারকে যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই দিনও কিন্তু সঠিকভাবে ভোট হলে কিন্তু এই সরকার বলতো না, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিলেন যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। তো এই যে এই জিনিসগুলো পরবর্তীতে পরবর্তীতে ফ্যাসিস্টের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে, আমাদের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। কখনো এটা বলতে পারে? পারে না। কিন্তু এটা বুঝতে হবে যে দুর্বলতাটা কতটুকু সরকার। আবার ওই দুর্বল সরকার, আমি দামি সরকার কিন্তু এটাও বলেছে, আমি তার পক্ষেও বলবো, এটাও বলেছে যে আমি যদি সেন্ট মার্টিনে রাজি হতাম আমি আরেকবার থাকতাম। তার কথাটার যুক্তিক আমি জায়গাটা উপস্থাপন করি। সেটা হলো যে বিদেশিরা যারা বাংলাদেশ নিয়ে খেলাধুলা করছে, তাদের কিন্তু বাংলাদেশে কে থাকলো, শামীম পাটোয়ারি থাকলো না নীলুফার চৌধুরী মনি থাকলো না শারমিন থাকলো, ওই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা তাদের কতটুকু লাভ হলো, সেই লাভ নিয়ে তাদের মাথা ব্যথায়। যেটা ফ্যাসিস্ট সরকার বলছে 15.5 বছর যদি ফ্যাসিস্টকে তারা গলদঘরণ করতে পারে, তাহলে কেন পরের বার কেন করলো না? এই কারণে হয়তো বা তাদের ভাগে যুগে মিলে নাই, এই কারণে হতে পারে। তো এই যে এই জায়গাটায় আমি বলবো যে যারা এই মুহূর্তের গিনিপিগ, বিশ্বের সবচেয়ে ন্যারো মাইন্ডের গিনিপিগ, তারা তো চাহিবা মাত্র যে টাকায় লেখা থাকে না বাঘকে দিতে বাধ্য থাকিবে, তারা কিন্তু চাহিবা মাত্র বাংলাদেশকে দিতে বাধ্য থাকিবে। ওই মুসলেকা দিয়েই কিন্তু তারা আসছে। নইলে আপনি দেখেন একটা সরকারে 18-20 জন যদি বিদেশি নাগরিক হয়,
তাহলে সেই সরকারটা চলে কিভাবে? সেই সরকারটা দেশের স্বার্থ কি নিয়ে চিন্তা করবে? আপনার এরকম একটা মানে মনে করেন যে সমালোচিত সংস্কারকে দেওয়ার পরে এক ধরনের সংস্কারের সিগনেচার হলো, আরেক ধরনের সংস্কার ঘোষিত হলো, এবং গণভোটের জন্য যেই 4টা প্রশ্ন রাখা হয়েছে, সেই 4টা প্রশ্নের একসঙ্গে হ্যাঁ অথবা না দেওয়া কারোর দ্বারাই সম্ভব না। সেইখানে এরকম কাজগুলো করা হলো যে তাকে চার্জ করা তো দূরের কথা, বরং তাকে প্রমোশন দিয়ে অ্যাডভাইজার বানানো হলো। এই যে দেশটা, তাহলে কিসের উপরে এই দেশটা চলছে? এই জায়গাটায় আমরা কেউ আসতে পারি না। আমরা এই রাজনৈতিক দলগুলো নিজেরা মারামারি কাটাকাটি করি, আমি আমি যাব না, ওকেও যাইতে দিব না, আমি খাবো না, ওকেও খাইতে দিব না, যে কোনো মূল্যে ওকে প্রতিহত করব। হুম। এইসব করে করে কি হচ্ছে? দেশটাই অন্যখানে চলে যাচ্ছে। নিরুপা চৌধুরী, গণভোটের প্রশ্ন যেহেতু আনলেন, এক লাইনে আসলে জানতে চাই, আপনি আসলে গণভোটে আপনাদের অনেক নেতাদেরই আমি এই প্রশ্নটা করছি এবং তারাও তাদের মতামত দিয়েছেন, একদম হ্যাঁ নাতেই মতামত দিয়েছেন। আপনার কাছেও জানতে চাই, আপনি কি এই গণভোটে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন নাকি ভোট দিবেন না? আপনি কি করবেন গণভোটে? আমি এক কথায় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, গণভোটটা হ্যাঁ বা না দেওয়ার মতো অবস্থায় নাই।